গরিব হয়ে আর কতদিন থাকবেন? মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব, এই যে তকমা, এই যে সার্টিফিকেট আমাদের সমাজ আমাদের দেয়, এর থেকে বেরিয়ে আসার জন্য দ্য রুলস অফ ওয়েলথ বইয়ের 9টি পয়েন্ট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। জীবনে চলার পথে যদি এই 9টি পয়েন্ট আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনি ধনী হতে পারবেন, অবশ্যই পারবেন। ভালোভাবে প্রত্যেকটা পয়েন্ট শুনুন, বুঝুন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করুন, এগিয়ে চলুন সামনের দিকে, জীবনটাকে সফল করুন, জীবনে স্বপ্ন দেখুন এবং স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে শিখুন। পয়েন্ট নাম্বার 1, টাকাই টাকার বাচ্চা দেয়। এটা আমরা জানি, অনেকে জানি, শুনেছি, কিন্তু সত্যি কথা এটাই, যার টাকা নেই তার কিচ্ছু নেই, যার জলে জল দাঁড়ায়। এটা সবসময় মনে রাখবেন। আপনার কাছে টাকা আছে মানে আপনি আবার নতুন টাকার জন্ম দিতে পারেন। কীভাবে? ইঁদুরের মতো, খরগোশের মতো হুড় হুড় করে টাকার জন্ম দেবে। আজ থেকে আপনার ইনকামের কিছু একটা অংশের টাকা সম্পূর্ণ খরচ না করে কিছু অংশের টাকা সঞ্চয় করুন এবং সেই সঞ্চিত টাকা একত্রিত করে ইনভেস্ট করুন। যতই কিছু সমস্যা আসুক, যত কিছু অসুবিধা আসুক, এই টাকা আপনি খরচ করবেন না। সুদ এবং আসল মিলে যে টাকাটা আপনি ফেরত পাবেন সেটাকে আবার ইনভেস্ট করুন। সুদটাকে আমি খরচ করে দিলাম, মূলধনটা থাকলো না। অবশ্যই আজ থেকে এই কাজটি আপনাকে করতে হবে যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান। তাহলে দেখবেন একটা সময় পরে আপনার কাছে হিউজ পরিমাণে টাকা, অল্প 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 টাকা সঞ্চয় করেও প্রচুর টাকা থাকবে এক সময়। বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। ইয়েস, বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়। সেকেন্ড রুলস, ইনভেস্টমেন্ট। শেয়ার মার্কেটে লং টার্মের জন্য যদি আপনি সঞ্চয় করেন, যে টাকা আপনাকে রিটার্ন দেবে সেই টাকা পৃথিবীর কোনো ধরনের সম্পত্তি থেকে আসতে পারে না। সেটা আপনি ল্যান্ড করুন, গোল্ড করুন, কিছুর থেকেই কিন্তু এত টাকা আসবে না। তার একটা উদাহরণ দিই, পরিষ্কারভাবে আপনি বুঝতে পারবেন। টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানির একটা সংস্থা হচ্ছে টাইটান। টাইটান কী করে? ভালো ভালো দামি ঘড়ি এবং জুয়েলারি, এই দুটো বিষয়ে তারা বিজনেস করে। 1999 সালে 1 জানুয়ারি তাদের একটা শেয়ারের দাম ছিল 4 টাকা 27 পয়সা, একটা শেয়ারের দাম। 1 ফেব্রুয়ারি 2024 সেই শেয়ারের দাম 3628 টাকা। কল্পনা করুন, 4 টাকা 27 পয়সা 24 বছরে বেড়ে হয়েছে 3628 টাকা। অর্থাৎ কত গুণ বাড়লো? 24 বছরের রিটার্ন অফ মানি কত হলো? 848 গুণ। 848 গুণ বেড়েছে টাইটান গ্রুপে। যারা 1999 সালে সেখানে 10টা 15টা 20টা বা 1 লাখ টাকার একটা শেয়ার কিনে রেখেছিল, সে আজকে কত টাকা রিটার্ন পাচ্ছে? এটা কোথা থেকে দেবে? কোন ব্যাংক দেবে? কোন ল্যান্ড দেবে? কোন বাড়ি দেবে? চোখ দাঁড়িয়ে গেল। ভাবছেন তাই যে তাহলে সবচেয়ে ভালো ইনভেস্টমেন্টের জায়গা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার মার্কেট? না, একটা বিষয় খেয়াল রাখবেন, কখনো একটা জায়গায় সমস্ত টাকা ইনভেস্ট করবেন না। আপনি ল্যান্ড, গোল্ড সমস্ত জায়গায় ইনভেস্ট করছেন, অনুরূপ নিয়মে কিছু টাকা আপনি শেয়ারে ইনভেস্ট করুন, স্টক কিনে রাখুন অবশ্যই। কিন্তু পরিষ্কারভাবে আমি যে কথা আপনাকে বলবো, স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে গেলে আপনাকে সেই বিষয়ে জানতে, ভালোভাবে আগে ট্রেনিং নিন, বুঝুন, জানুন, তারপর ইনভেস্ট করুন। তাহলে কিন্তু আপনার সব চলে যাবে। এখানে যেমন লাভ আছে তেমন অত্যন্ত রিস্কও আছে। সুতরাং আপনার অ্যাভেলেবিলিটি থাকে, আপনার টাকা চলে গেলে যদি আপনার গায়ে না লাগে, আপনি করুন। আগে জানুন, বুঝুন, তারপরে যান, তাছাড়া কিন্তু যাবেন না। রুল নম্বর 3, ধনী হওয়ার জন্য অল্প বয়স থেকে কঠিন পরিশ্রম শুরু করুন এবং এই কঠিন পরিশ্রমটাকে আপনি যতদিন সম্ভব ধরে রাখুন, যাতে বৃদ্ধ বয়সে গিয়ে আপনি আরাম করতে পারেন। অর্থাৎ একজন ঝাড়ুদার, একজন সিকিউরিটি গার্ড ধনী, সবাই ধনী হয়ে গেছে। যারা সারাদিন পরিশ্রম করছে, 12 ঘন্টা ডিউটি করছে, 14 ঘন্টা ডিউটি করছে, তারা কেউ গরিব নেই, এটাই বলতে চায়, তাই তো? না, শুধুমাত্র পরিশ্রম করলে ধনী হওয়া যায় না। তাহলে একটা ভ্যানওয়ালা, রিক্সাওয়ালাও ধনী হতে পারত। অ্যাকচুয়ালি আপনি যদি এই ঝাড়ুদার এবং এই সিকিউরিটি গার্ড নিজে না করে তাদের কোম্পানি খোলেন, সাপ্লায়ার হন, বিভিন্ন কোম্পানিকে সিকিউরিটি গার্ড পাঠাবেন, ঝাড়ুদার পাঠাবেন এবং সে স্টাফগুলোকে আপনি ভালোবাসবেন, তাদের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়াবেন, তাহলে আপনার কাছে লোক থাকবে, লোক ইনভেস্ট করতে পারবেন এবং আপনি ধনী হতে পারবেন। পরিশ্রম করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। একটা কোম্পানি, একটা গ্রুপ অফ কোম্পানি, একা ইনকাম করে কোনোদিন ধনী হতে পারবেন না। তাহলে আপনার জন্য যেন কেউ পরিশ্রম করে, সেই জায়গাটাকে আপনাকে তৈরি করতে হবে। সেই কারণে আপনাকে মগজটাকে খাটাতে হবে, পরিশ্রম করতে হবে। যতদূর পর্যন্ত আপনি সফল না হবেন, অটোমেটিক আপনি ধনী হতে পারবেন। রুল নম্বর 4, অন্য ধনী ব্যক্তিকে দেখে হিংসে করবেন না, যেটা আমরা করি। তাহলে তার প্রচুর টাকা ইনকাম করেছে, 2 নম্বর করে। দেখুন, একজন ধনী ব্যক্তি প্রচুর টাকা ইনকাম করেছে, কি করে? পরিশ্রম করেছে, রাত জেগেছে, আরামকে হারাম করেছে,
চরমভাবে অপমানিত হয়েছে, একটা সময় গিয়ে ধনী হয়েছে। যদি ধনী হতে চান, ধনী মানুষের সঙ্গে বন্ধুত্ব করুন, সে কীভাবে ধনী হয়েছে সেগুলো জানুন, তার সঙ্গে বন্ধুত্ব করে তার কাছে টিপস নিন। হিংসে করে তার থেকে দূরত্ব বজায় রাখলে আপনি একটা টাকা ইনকাম করতে পারবেন না। আপনি জীবনে ওই সমালোচনাই করবেন আর চায়ের দোকানে বসে গল্প করবেন, আপনার দ্বারা কিছু হবে না। সো আজ থেকে কোনো ধনী ব্যক্তিকে হিংসে নয়, বরং তার থেকে শিখুন যে সে কীভাবে তার জীবনে এগিয়ে গেছে। নেক্সট, ধনী ব্যক্তিদের দেখে আপনি ধনী হতে পারবেন। এটা কেমন মনে হচ্ছে না কথাটা? দ্যাটস মিন শো অফ। আমরা কজনকে চিনি, যখন বাইরে কোথাও যায় তখন তাকে আপনি জানেন যে কোন ঘরের বংশের কোন ছেলে না, কিন্তু তার ইমপ্রেশন, তার যে প্রেজেন্টেশন, তাকে দেখে প্রথমে যেটা মনে হয় সেটা কিন্তু আমরা আমাদের ভেতরে ঢুকিয়ে নিই। আমার একটা বন্ধু ক্লাস টপার, আপনাকে বাস্তব গল্পটা শোনাই। ক্লাস টপার, প্রত্যেকটা ক্লাসে দারুণ রেজাল্ট করেছে আপ টু মাস্টার ডিগ্রি পর্যন্ত, অথচ কোনো দিন চাকরি পায়নি। কারণটা কি? সে যখন চাকরির ইন্টারভিউ দিতে যেত তখন কী হতো জানেন? দাড়ি টাড়ি পরিষ্কার করে নেই, গালে এক গাল দাড়ি, জামা প্যান্ট নোংরা, জুতো ময়াতে এত দুর্গন্ধ চিন্তা করতে পারবেন না। যখন ইন্টারভিউ হয়ে যেত তাকে কোশ্চেন না করেই ঘুরিয়ে দিত। আসলে গরিব যারা, তারা তাদের পোশাক এবং ব্যবহারের দ্বারাই নিজেকে গরিব বলে প্রমাণ করে এবং আলাদা থাকে। কম দামে পরিষ্কার জামা প্যান্ট পরা যায় না, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না, যেটা আমরা করি না। জীবন যুদ্ধে জয়ী হতে গেলে আপনার কিছুটা সোয়াপের প্রয়োজনীয়তা আছে। আমি বলছি না দামি ব্র্যান্ডেড পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ান, কিন্তু কিছু পারফিউম, কিছু একটা ভালো পোশাক আপনি পরতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারেন, যেটার জন্য কিন্তু খরচ তেমন কিছু হয় না। আজ থেকে যদি ধনী হতে চান, ধনী হওয়ার রাস্তাটাকে ঠিক রাখুন, নিজের মনটাকে ধনী তৈরি করুন সব থেকে আগে, তবেই আপনি পারবেন, তাছাড়া পারবেন না। 6 নম্বর নিয়ম, ধনী ব্যক্তিদের চিন্তা ভাবনা ধনীদের ধনী করে। একটা পরিষ্কার উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝায়, তাহলে বুঝতে পারবেন। আপনি নিশ্চয়ই আপনার এলাকায় বা বাইরে কোথাও পরিচিত অপরিচিত বিভিন্ন জনকে খবরের কাগজ পড়তে দেখেছেন, নিশ্চয়ই দেখেছেন, নিউজ পেপার পড়ছে। দেখবেন একদল মানুষ, মানে বিশেষ করে 90% মানুষ খবরের কাগজ খোলার পরে হেডিংটা দেখে কোথায় ডাকাতি হয়েছে, কোথায় চুরি হয়েছে, কোথায় মার্ডার হয়েছে, কোথায় রেপ হয়েছে, সরকারের অবস্থা কী, কোথায় যুদ্ধ চলছে। আর একদল মানুষ তারা অর্থনৈতিক দিকটা দেখে, যে আজকে সেন্সেক্স কত চলছে, রাজ্যের দেশের অর্থনৈতিক অবস্থা কেমন, জিডিপি কেমন, কোন দেশের অর্থনৈতিক অবস্থা কী, কোন বিজনেসটা প্রথমে রানিং চলছে বর্তমান সময়ের জন্য। এরা ধনী মানুষ, এরা ধনী মানুষ। অর্থনৈতিক দিক থেকে যে বই আছে সেগুলো পড়তে হবে আপনাকে, আপনার নলেজ বাড়াতে হবে, মানি ম্যানেজমেন্ট বিষয়ে জানতে হবে, বিজনেস ম্যানেজমেন্ট জানতে হবে, তবে আপনি ধনী হতে পারবেন। আপনি ওই রাজনীতির সমস্ত খবরগুলোকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবেন আর সেই ধরনের ফিলোসফি বই পড়ে আপনি দার্শনিক হতে পারবেন, ধনী নয়। বস, যদি ধনী হতে চান আজ থেকে নিজের এডুকেশন সিস্টেমটাকে বদলান, ফালতু বই টইগুলো না পড়ে যেটা চান সেই বিষয়ের উপরে আপনি যে লেখাগুলো আছে, বইগুলো আছে পড়ুন। আর যদি বই পড়তে না পারেন, যেমন আজকে আমি একটা বুক সামারি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এরকম বিভিন্ন ভিডিওগুলো দেখুন, সেখান থেকে আপনি নলেজ পাবেন। এখনও পর্যন্ত আমি 6টি পয়েন্ট আলোচনা করেছি, এখনও 3টে পয়েন্ট বাকি। যারা এই পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমি ধরে নিতেই পারি তারা জীবনে প্রতিষ্ঠিত হতে চান, এবং আপনাদের জন্যই বাকি 3টে পয়েন্ট অত্যন্ত মূল্যবান, যেটা আপনি শুনুন এবং বুঝুন। যারা চলে গেছে তাদের যেতে দিন, কারণ আমি বলেছি 90% মানুষ একটা রাস্তায় চলে, অনলি 10% মানুষ ধনী হওয়ার রাস্তায় চলে। নেক্সট যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনার টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্তটা অত্যন্ত দ্রুত নিন। টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত দ্রুত নিন, খুব গুরুত্বপূর্ণ এই 3টে পয়েন্ট। বারবার বলছি, কেন দ্রুত নিতে বলছি? ধরুন আপনি মাঝ সমুদ্রে গিয়ে নৌকায় ফেসে গেছেন, ঝড় উঠছে, আর বুঝুন ঝড় আসছে, বিশাল একটা ঝড় আসছে, সেই মুহূর্তে আপনি কী করবেন? সেই মুহূর্তে আপনি খুঁজবেন তাদের কাছাকাছি দ্বীপ, না চিন্তা করবেন যে সেই দ্বীপে খাবার ভালো পাওয়া যায় কিনা, ভালো হোটেল আছে কিনা, এই চিন্তা করবেন না। প্রথমে প্রাণটাকে বাঁচাতে হবে, সিকিউর একটা জায়গা, সিকিউরিটি জায়গা আমাকে পৌঁছাতে হবে, অন্য কিছু না। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আপনি তখন একটা দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছে গেলেন। যখন টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বা কাজের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, তখন কিন্তু এই দ্রুততার সঙ্গেই আপনাকে নিতে হবে সঠিক চিন্তা। কিন্তু আমরা ধনী অনেকেই হতে পারি জানেন, কিন্তু জানে, প্রচুর মানুষ জানে, কিন্তু অ্যাকশান নিতে পারে না। বসে বসে ভাবছে এই করবো, আজকে ভাবছে কাপড়ের বিজনেস করবো, কালকে ভাবছে আমি কাপড়ের দোকান থেকে ওষুধের দোকান করবো, স্টেশনারির দোকান করবো, আমি একটা চাকরি করবো। এই করবো কাজগুলো করতে করতে সময়টাকে পার করে দেয় আমরা। যখন সময় আসে তখন আর কোনো কিছু করার বয়স থাকে না। শুধুমাত্র চিন্তা করে কোনো লাভ নেই, চিন্তাটাকে বাস্তবায়িত করতে হবে, অর্থাৎ থিঙ্কিং ঠিক থাকতে হবে, রাইট ওয়েতে কাজ শুরু করতে হবে, আপনি অটোমেটিক ফল পাবেন।
আজ থেকে আর দেরি নয়, চিন্তা নয়, যে সিদ্ধান্তটা আপনার মাথার মধ্যে চলে এসছে সেটাকে আপনি বাস্তবায়িত করার জন্য কাজে নেমে পড়ুন। কাজে নেমে পড়ার পর এবার চিন্তা করুন সেটাকে আপনি কীভাবে সফলতার দিকে নিয়ে আসবেন রতন টাটার কথা মতো। সব চিন্তা করে কাজ শুরু করলে হবে না, কাজ যখন শুরু করে দেবেন তখন দেখবেন আপনার সামনে সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন তার রাস্তা হবে। 8 নম্বর, কখনো টাকা ধার নেবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া টাকা ধার নেবেন না। বারবার বলছি এই কথাটা, বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, আর এই বইয়ের সামারিতেও রেড অক্ষরে লেখা আছে কথাটি। আপনি যদি সুদ সহ ধার নেন, মানে সুদ দেবো ধার নেব, সেখানে সুদ আপনাকে কামড়ে কামড়ে খাবে, কাঁকড়ার মতো কামড়াবে, কর্কট রোগের মতো আপনাকে যন্ত্রণা দেবে। আর যদি কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নেন তাহলে তার সঙ্গে আপনার শত্রুতা তৈরি করবে। অর্থাৎ ঋণ মানে কখনোই ভালো নয়, ঋণ হচ্ছে একটা মারাত্মক ট্র্যাপ, যেখানে আপনি একেবারে শেষ হয়ে যাবেন। ক্রমশ আপনাকে মানে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে, একটার পর একটা দড়ি দিয়ে আপনাকে বাঁধতে থাকবে। যত দ্রুত সম্ভব লোনমুক্ত হন, যত দ্রুত সম্ভব। যদি লোনমুক্ত হতে না পারেন তাহলে আর যে আগের পয়েন্টগুলো বলেছি আপনি বাস্তবায়িত করতে পারবেন না। লোভে পড়ে, দ্রুত ধনী হওয়ার চক্করে পড়ে প্রচুর টাকা লোন নিয়ে বিজনেসে লাগিয়ে দিলে এটা করবেন না। অপ্রয়োজনীয় লোন নেবেন না। যদি হ্যাঁ, বিশেষ করে আমার মেয়ের বেরিয়ে গেছে, টাকা নেই, লাগবে, ছেলের এডুকেশন, আমাকে টাকা না হলে তাকে পড়াশোনা করাতে পারছি না, এগুলো গুড লোন, এই লোনগুলো নিন, কারণ সেই লোনটা শোধ করতে পারবেন। কিন্তু আপনি শখ করার জন্য টিভি কিনবেন, একটা ফ্রিজ কিনবেন, কোথাও ঘুরতে যাবেন তার জন্য লোন নিচ্ছেন, এই ভুলটা কখনো করবেন না। আজকের আলোচনার শেষ পয়েন্ট, ধনী হওয়ার জন্য যে বয়সের প্রয়োজন সেটা নেই, শেষ করে ফেলেছি, সুতরাং আমার দ্বারা আর হবে না। একদম চুপচাপ বসে আছি না, অসম্ভব। এই মুহূর্তে শুরু করুন, এই মুহূর্তে শুরু করুন। কোনো সময়, কোনো বয়স কোনো ফ্যাক্টর না। বয়স ইজ নাথিং, বয়স ইজ নট এ ফ্যাক্টর। কারণটা কি দেখুন, কেএফসির মালিক 65 বছর বয়সে সফলতা পেয়েছে। আব্রাহাম লিঙ্কন কত বছর বয়সে সফল হয়েছেন। আমরা যদি বয়সের টাকা অজুহাত ধরে নিয়ে বসে থাকি তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারি। অনেক, একটা দুটো অনেক উদাহরণ দেওয়া যায় যারা প্রত্যেকে 60-এর পরে গিয়ে সফল হয়েছেন। সো এটাকে কখনো আপনি ভাববেন না। আপনার জীবনের যদি ইচ্ছা থাকে, আপনার মনের যদি জেদ থাকে, আপনি অবশ্যই পারবেন, আপনাকে পারতে হবে। আর সেই কারণেই বলছি, বয়সের অজুহাত না দিয়ে আজ এই মুহূর্ত থেকে আপনি কাজ শুরু করে দিন। আপনি যেটা চান সেটা শুরু করুন। ফলের চিন্তা আপনাকে করতে হবে না। সঠিক পদ্ধতিতে আপনি কাজ করলে অটোমেটিক আপনার কাছে ফল আসবে। আমরা আসলে কী হয়, পরিণামের কথা চিন্তা করি প্রথমে, তার জন্য কাজে হাত দিতে পারি না। যে পরিণাম অটোমেটিক আসবে। আপনি সঠিক রাস্তায় চললে আপনি সঠিক লক্ষ্যে পৌঁছাবেন। এ বিষয়ে কোনো কোনো সন্দেহ নেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের বুক সামারি আপনারা জানতে চান তাহলে আমাকে জানাবেন, আপনাদের ইচ্ছে মতো আমি ভিডিও বানাতে পারবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে সঙ্গে থাকবেন। আর পার্সোনালি কোনো টিপস জানার থাকলে অবশ্যই মেম্বারশিপ প্রোগ্রামে জয়েন করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।